মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক বরেন চক্রবর্তীর কলমে অতৃপ্ত আত্মা। গল্পটি খারাপ লেগেছে, ভালো লেগেছে, দারুণ লেগেছে, আপনাদের মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্প পাঠে আমি রাজি, তবে সে দেরি না করে অতি শীঘ্র শুরু হতে চলেছে আজকের বিশেষ নিবেদন। লেখক বরেন চক্রবর্তীর কলমে অতৃপ্ত আত্মা। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ভূত বা ভৌতিক বিষয় কোনোটিতেই আমার বিশ্বাস নেই। নিজের সাহসের ওপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকায় এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজাই লাগে। আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ির সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাতেন। তাদের ধারণা আমি লজ্জায় ওই বাড়ি ছেড়ে পালাচ্ছি না। এ বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউ নাকি টিকতে পারত না। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটি 2 থেকে 3 বছর পরিত্যক্ত ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমি এক প্রকার জোরপূর্বক ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গাটা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার জল খুব পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখতাম। 17 বছরের ছেলে, তার নাম জীবন। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5 থেকে 7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। এরপরেই ঘটলো প্রথম অস্বাভাবিক ঘটনা। সেদিন সন্ধ্যা 7টার দিকে এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে জল দিতে। কল ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটলো। আলোটা এক দেওয়াল থেকে গিয়ে অন্য দেওয়ালে গিয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। জীবন একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজ সেরে খাওয়া দাওয়া করতে করতে 10টা বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। আমি শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ ভাবে সেট করায় দক্ষিণ দিকে পা রেখে শুয়ে আছি। কারেন্ট যাওয়ায় বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানলা দিয়ে ভেতরে এসে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানে আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের ওপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবারও চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা আস্তে আস্তে পা থেকে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছা হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরপর করে উঠে বসতেই জানলায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল।
কাঁথার একটা অংশ জানলার মধ্যে ঢুকে আছে। হ্যাচকা টানে কাঁথাটা ভেতরে নিয়ে এলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানলার দিকে তাকিয়ে আছি। এমন সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়া সরে যেতে দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব এক ঘটনা। চেয়ারটা মেঝের 1 ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 ওপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। আমার গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার বেরিয়ে এলো, জীবন জীবন! সাথে সাথে পাশের রুম থেকে জীবন ছুটে এলো। কি হয়েছে দাদাবাবু? খারাপ স্বপ্ন দেখেছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে বললাম, জল। জল খাওয়ার পর কারেন্ট চলে এলো। জলটা একটু আগে খাইলেই পারতেন, কারেন্টটা আরো আগেই আয়া পড়তো। জীবন রুমে চলে গেল। জানলা বন্ধ করে বাতি জ্বালিয়ে দিয়ে সারা রাত গান শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে, এটা ভেবে আমি আর কাউকে কিছু বললাম না, এমনকি জীবনকেও না। বিকালে বাড়িতে ফিরে যতক্ষণ সম্ভব জীবনের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে সে শুতে গেল। আজ জানলাটা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালিয়ে রাখলাম। সে রাতে তেমন কিছু ঘটলো না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। কল ছাড়লাম, কিন্তু জল পড়ছে না। ভাবলাম জল নেই, জীবনকে মোটরটা ছাড়তে বলবো। ঠিক তখনই ফুল স্পিডে জল পড়তে লাগলো। জলে হাত দিতেই জল পড়া বন্ধ হয়ে গেল। কল বন্ধ করে যখন বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক তখনই কোথা থেকে এক ঝাপটা জল এসে পুরো শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসলো। জীবনকে দেখে একটু কথা বলায় ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে জীবন ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটা আবারও শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথার কাছ থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানলা পর্যন্ত গিয়ে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটি আজও দেখলাম। 6 থেকে 7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে আমি মাঝে মাঝে গভীর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তবে প্রতি রাতেই ওই অদ্ভুত স্বপ্নটা দেখছি। স্বপ্নটা ছিল এই রকম। দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা ও সুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, ও আমার কথাই শোনেনি। এখানে আসার পর এত কিছু হলো অথচ আমাকে কিছু জানায়নি। সবাই 2টি কফিনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো আমাবস্যা। কেউ কেউ বলছে আমাবস্যা রাতে এ বাড়িতে এমনি হয়। স্বপ্নটা দেখে
আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিতেই বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করলো। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে শুধু অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কি বলতে পারো? কেন, ভূত ধরবা নাকি? হাসতে হাসতে চলে গেল। বিকালে বাড়িতে ফিরে দেখি জীবন বাজার করে ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাড়িতে কি ঘটেছিল জানিস? জীবন বলল, আগে দাদাবাবু জানি, এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও তার 1 মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো সংসারে। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল, আর ছেলে দুটোকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো জীবন। প্রতিক্রিয়া দেখার জন্য জীবন তাকালো আমার দিকে। আমি ভয়ে চাদরটা জড়িয়ে আগড়ে ধরে আছি। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তো তোর ভয় করে না? না। কখনো কিছু দেখিসনি? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? পায়ের ছাপ। প্রায় প্রতিদিনই অসংখ্য ছোট বাচ্চাদের পায়ের ছাপ দেখি। আর কান্নার শব্দও শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যা রাতে অনেক কিছু ঘটে, তাই না? হ্যাঁ। আমাদেরও তো মেরে ফেলতে পারে, তাই না? হ্যাঁ। আর একটা কথা খুব সাহস করে জিজ্ঞাসা করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে ও কিছুটা চমকে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা ডাউক পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় দেখি ফ্যানের পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে জীবনের ভয়াল চিৎকার শুনতে পেলাম, বাঁচান বাঁচান দাদাবাবু, বাঁচান। জীবনের চিৎকার শুনে আমিও চিৎকার করতে করতে ওর রুমের দিকে ছুটে গেলাম। জীবন, ও জীবন, কি হচ্ছে? গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। জীবন আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে আমাকে বাঁচান দাদাবাবু, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। শক্ত কিছু দিয়ে ওকে আঘাত করার চিহ্ন দেখতে পেলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ওর ক্ষত জায়গায় গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে স্পষ্ট নুপুরের শব্দ শোনা গেল। মনে হলো কেউ নুপুর পায়ে দৌড়ে গেল। জীবন আমার আরো কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা শব্দে ভেঙে পড়ল। আবার নুপুরের শব্দটা শোনা যাচ্ছে। শব্দটা আমার দরজা পর্যন্ত এসেই থেমে গেল। এখন মনে হচ্ছে শব্দটা আমার দিকেই এগিয়ে আসছে। হালকা বাতাসে মোমবাতিটাও নিভে গেল। অন্ধকার সারা ঘরে একচ্ছত্র আধিপত্য কায়েম করল। অন্ধকারের বুক চিরে শব্দটা আবার এগিয়ে আসছে। জীবন ভয়ে আমাকে জড়িয়ে ধরল। এরপর কিছু না বুঝতে দিয়েই জীবন গগন বিদায় চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে জীবনের পিছনে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ কিছু একটাতে বেঁধে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি তখনও মোবাইলের আলো জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটি ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। দুর্বল শরীরটাকে কোনো রকমে
টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা একদম রক্তে ভিজে আছে, কপালে প্রচন্ড ব্যথা। ধীরে ধীরে জীবনের রুমে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে হতে ওই ঘরে আবার ঢুকলাম। ভয়ের থেকে মনের টানকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম হয়তো। দেখি ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে জীবনের দেহটা। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে পড়েছে, জিভাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে, আর আমাকে বলছে, চলে যাও, এখান থেকে চলে যাও, আজই আমাবস্যার রাত। অনুভূতিহীন চোখে দেখলাম মোবাইলের স্ক্রিনে ব্যাটারি লো, শাটডাউন। অন্ধকারের বুক চিরে আবারও সেই নুপুরের শব্দ কানে ভেসে আসলো। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনছিলেন লেখক বরেন চক্রবর্তীর কলমে অতৃপ্ত আত্মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু, দেখা হচ্ছে আরো একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।